জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের জনগণের, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ নয়, সবাইকে এক হয়ে দেশ গঠনের আহ্বান। আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমদ তার কথা রাখবেন, প্রত্যাশা এনসিপির। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, বললেন মির্জা ফখরুল। নদীপাড়ের বাসিন্দাদের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশের গণতন্ত্রের যাত্রায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। মার্কিন স্বাধীনতা দিবসে তারেক রহমান। স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর রাষ্ট্রদূতের। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু। সর্বোচ্চ নেতার আদর্শ ধরে রাখার অঙ্গীকার নতুন আইআরজিসি প্রধানের। জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, এই অর্জন পুরো দেশের মানুষের। তাই যারা জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করা হবে। এসবের জন্য অপরাধী প্রত্যেককে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিশোধ নয়, সবাইকে সাথে নিয়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। জুলাই ২৪-এর শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে জুলাই জাতীয় সম্মেলনে যোগদান সারা দেশ থেকে আসা নিহত জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপ সহ বেশ কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা এবং বেশ কয়েকজন আহত জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মূল্যায়ন প্রাপ্য। হত্যা, নির্যাতন ও ত্যাগ স্বীকার করা প্রত্যেককেই মূল্যায়ন করা হবে। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। তবে তিনি বলেন, প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণা শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের মাটি। অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। জুলাই আন্দোলনে ২,০০০ মানুষকে হত্যা ও ১৭ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই সব অন্যায়ের বিচার হবে, তবে বিচারের নামে কোনো অবিচার হবে না। আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সেই বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। সম্মেলনে জুলাই যোদ্ধাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। শহীদ সেলিমের শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণহত্যার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে শিগগিরই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছে আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে।
আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বাস্তবায়ন দেখতে চায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় গোপালগঞ্জে যারা কোনো অপরাধে জড়িত নন তাদেরকে ট্যাগিং করে হয়রানি না করারও আহ্বান জানান সার্জিস আলম। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাপট রয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটা বাস্তবায়ন দেখতে পাই। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। সকালে সংগঠনটির 3 নেতা এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে অভিযোগকারীরা। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। আর ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, অভিযোগের তদন্ত করবে সাইবার টিম। মেহের আফরোজ শাওন সে কিনা সিডিআই লিখেছে ফেসবুক পোস্ট দিয়ে এবং জুলাইকে কটাক্ষ করেছে। একই সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি ভিডিও বার্তায় বলেছেন, বর্তমান সুপারস্টার সাকিব খানও নাকি এত সুন্দর অভিনয় করতে পারে না, যে এই অভিনয়টা জুলাই যোদ্ধারা নাকি করেছে। আইনকে শ্রদ্ধা রেখে আমরা তাদের নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। একটা জিডি হওয়ার, সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, একথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা অববাহিকার মানুষের ত্যাগের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন আসবে বলেও জানান তিনি। এ সময় মাদকের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার আহ্বানও জানান স্থানীয় সরকার মন্ত্রী। উত্তরের জেলা লালমনিরহাটে মাদক, বাল্যবিবাহ, জুয়া ও যৌতুকের বিরুদ্ধে এমন আয়োজন আলোকিত লালমনিরহাটের জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে এই সামাজিক আন্দোলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় লালমনিরহাটে মহল্লা ভিত্তিক ইউনিট গঠন করে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজ করার নির্দেশনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। আর এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা এই সরকারের আমলে বাস্তবায়ন করা হবে। একটি আন্দোলন কতটা সফলতার জায়গায় নিয়ে গেছে। আশেপাশে যেহেতু লম্বা সীমান্ত আছে, কাজেই মাদককে কিভাবে দূরে ঠেলে দিয়ে এলাকার আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যুবক এবং যুবারা, তাদেরকে আগামী প্রজন্মকে কিভাবে ভালো রাখা যাবে সেটার এই আলোচিত একটা কাজ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তাপাড়ের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। তাদের দুর্দশা কমাতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের একটা সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। পরে মাদকসহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বানে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র
আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে। স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। তারেক রহমান জানান, গত 5 দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং গণমানুষের সংযোগের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্বে পরিণত হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব প্রজন্ম ধরে আরও সুদৃঢ় হবে, এমন প্রত্যাশা জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকীতে আয়োজিত ফ্রিডম 250 সঙ্গীতানুষ্ঠানে কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার আরও বলেন, শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ, টেকসই উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে সংসদীয় বিনিময় বৃদ্ধি পেলে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। এছাড়া আইন প্রণয়নে সহযোগিতা জোরদারের পাশাপাশি উভয় দেশের গণতান্ত্রিক চর্চা আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দেশটি জোর দিচ্ছে স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে। যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন এসব কথা বলেন। প্রযুক্তি, ফার্মেসি, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্স সহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ। এ সময় আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ব্যবসা বান্ধব নীতি কৌশল প্রণয়ন করছে সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি টানা হয়। এর আগে সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে আমেরিকান ফেয়ারে আয়োজন করা হয় এবং এই সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের পরিবেশ, কালচার ও মানুষের ব্যবহার মুগ্ধ করেছে তাকে। প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালাচ্ছে দেশটির জান্তা বাহিনী। ভারী গোলা বর্ষণ ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফের সীমান্তবর্তী এলাকা। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। সংঘাতের জের ধরে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি বাড়লেও সতর্ক অবস্থানে প্রশাসন। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সংঘাত চলছে। রাখাইনের 90% অঞ্চল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে এপারে নাফ নদীর তীরবর্তী টেকনাফের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় কেঁপে উঠছে। আর তাতে সীমান্তবাসীর মনে ফিরে এসেছে নতুন আতঙ্ক। 3টা শব্দ শুনছি, বড় বড় শব্দ শুনছি, বই রাখছে আর কি, বেশি বই রাখছি। বন্ধু হচ্ছে তার কারণে আমাদের এই টেকনাফ সীমান্তের জনগণের মধ্যে অনেক হুমকির মুখে পড়ছে এবং তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বুধবার সকাল থেকে রাতের বিভিন্ন সময় সীমান্তবর্তী টেকনাফের ওপারে মিয়ানমারের মংডু ও বুছিডংয়ে হেলিকপ্টার থেকে মরণাস্ত্র বিস্ফোরণ ঘটায় জান্তা সরকার। বৃহস্পতিবার দুপুরেও চলে হামলা। একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত উপজেলা টেকনাফ। মিয়ানমারের সংঘাতের জের ধরে আবারও বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। যে কোনো মুহূর্তে আবার রোহিঙ্গা দল নামতে পারে এবং এর পাশাপাশি মায়ানমারের যে বিদ্রোহী সংগঠনগুলো আছে তারাও আহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বাংলাদেশে ঢুকে আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অস্ত্র চালানো আবার দ্বিগুণভাবে বাড়তে পারে। রাখাইনে কর্তৃত্ব পুনরুদ্ধারে জান্তা বাহিনীর পাল্টা আক্রমণকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক রোহিঙ্গা নেতাই। বেশি ফসল কালাং হলে রোহিঙ্গা জায়গার মাঝে একটু বিদেশি মকিন যায় গরবান দিয়ে রোহিঙ্গা জায়গা জমি খারি লুট গুজছে যত তারা মারে তারা অদে নিজের দেশের জায়গায় রোহিঙ্গা খালি যাবে। এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্ট গার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। এবং এলাকাবাসী কিছু শব্দে হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল, কিন্তু আমাদের পক্ষ থেকে নির্ভয় দেওয়া হয়েছে। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন
অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি। 2024 সালের শুরুতে জান্তা বাহিনীকে হটিয়ে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রাখাইনের সবকটি চৌকি দখলে নেয় আরাকান আর্মি। 2025 সালের ডিসেম্বর থেকে আরাকান আর্মির অবস্থানে নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সরকারি বাহিনী। পাশাপাশি মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির সংঘাত চলছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। গণভোটের রায় বাস্তবায়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোট। বিকেলে রাজশাহীতে নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিল বের করা 11 দল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ হয়। সমাবেশে জামায়াত নেতারা সরকারের সমালোচনা করে হুঁশিয়ারি দেন, জনগণের দাবি না মানলে বিএনপির পতন ঘটাতে 17 দিনও সময় লাগবে না। বিকেলে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল করে 11 দল। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে সরকারকে তাগাদা দেন বক্তারা। চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল নিয়ে কবরী রোড, কলেজ মোড়, কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে 11 দলের নেতাকর্মীরা। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়া মেহেরপুর, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে 11 দল। টাঙ্গাইলে প্রান্তিক খামারিদের মাঝে 10টি মহিষ ও 100টি ছাগল বিতরণ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। হতদরিদ্রদের ভাগ্য পরিবর্তনে এই কার্যক্রম সারা দেশে চলবে বলে জানান তিনি। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভবন উদ্বোধন শেষে 10 জন প্রান্তিক উদ্যোক্তাকে 1টি করে মহিষ এবং 50 জন দুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে 2টি করে ছাগল দেওয়া হয়। খামারিদের আয় বৃদ্ধির পাশাপাশি অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশা সংশ্লিষ্টদের। হতদরিদ্র তাদের মাঝে ছাগল বিতরণ করছে। তারা ছাগলটা পেলে তারা এটাকে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। পোল্ট্রি শিল্পকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে আগানো যায়, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে। বাংলা কিউআর এর ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শাহবাগের আজিজ সুপার মার্কেটে কেনাকাটা করেন তথ্যমন্ত্রী। এর আগে সকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ইন্দিরা রোডে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাস পে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে ক্যাশবিহীন লেনদেন করা যায়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে টোল ফি বাড়ানোর প্রতিবাদে টানা 4 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন নৌযান শ্রমিক ও চালকরা। তাতে বন্ধ রয়েছে কয়লা ও পাথর পরিবহন কার্যক্রম। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ না থাকায় বাড়ছে ক্ষোভ। তাহিরপুরে পাটলাই নদীর কামালপুরে বিআইডব্লিউটিএ ঘাট। কয়লা ও পাথর বোঝাই যে কোনো নৌযান ঘাটের সামনে দিয়ে গেলে প্রতি টনের টোল আদায় করা হতো 34 টাকা 50 পয়সা। 1 জুলাই ইজারাদার প্রতিষ্ঠান তাহিয়া স্টোন ক্রাশার টোল ফি বাড়িয়ে দ্বিগুণ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন থেকেই অবস্থান কর্মসূচিতে যায় নৌ শ্রমিকরা। 70 টাকা টন দাবি করে, 70 টাকা থেকে 1 টাকা আড়াই টাকা আমরা যাইবার দেয় না, আমরা মারপিট করে। 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত নতুন বিআইডব্লিউ তার দাবি হচ্ছে 70 টাকা। বলগেট চালায় যে ভাড়া পায় এতে আমরা আর কিছুই থাকে না। ভাড়া আর রাস্তাঘাটের যে খরচ আছে খরচ দেয়া আমরাও থাকে না, মালিকেরও থাকে না। টানা 4 দিন চলা আন্দোলনে থমকে আছে বাণিজ্য। তবে বিআইডব্লিউটিএ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা। উপজেলা কোনো প্রশাসন আইসি না, 27 দিন আমরা লইছি না, এরা কোনো আমরা কভার তো হলো না। মাঝিরা টাকা দিতে গিয়ে যদি ভুল করে তাদেরকে নিয়ে বাথরুমে নিয়ে বন্দি করে লাহে আর জরিমানা করে। মানুষ মানে কি ভুল হইতে পারে, কিন্তু তারা এই শাস্তি গুলা দেয়। মাঝিরা কি মানুষ না? যদিও ইজারাদারদের দাবি, এ ব্যাপারে আগেই জানানো হয়েছিল পরিবহন সংশ্লিষ্টদের। আমরা বলছি যে তোমরা 4-5 দিন ইয়া করে দাও, 50 টাকা করে দাও, আর যেহেতু জানো না ভাড়াটা লইছো, পরবর্তীতে আমরা ইয়া করবো না, মাইনে গিয়ে আজকে আবার মানে না। দ্বিগুণ টোল আদায়ের কারণ জানতে বিআইডব্লিউটি এর জেটিতে গিয়েও পাওয়া যায়নি কাউকে।
তবে উভয় পক্ষকে নিয়ে বসে যৌক্তিক হারে টোল নির্ধারণের আশ্বাস উপজেলা প্রশাসনের। এমপি স্যারের নলেজে দিতে এমপি স্যারের সাথে কথা বলে আমরা হচ্ছে দেখি উভয় পক্ষকে নিয়ে একটু বসার প্ল্যান করতেছি আর কি। পক্ষকে আবার BIWTA তাদের থেকে এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। তবে পরিবহন শ্রমিকরা টোলের হার নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান না। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় বিদায়ের মূল আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও সামরিক প্রতিনিধিরা। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন লাখো ইরানীয়। এদিকে খামেনির আদর্শ ধরে রাখার অঙ্গীকার করেছেন নতুন IRGC প্রধান। ইরানের আকাশ আজ থমথমে, শোকের চাদরে ঢাকা পুরো তেহরান শহর। গ্র্যান্ড মুসল্লার সামনে ফুলে ঢাকা কফি, এর চারপাশে লাখো মানুষের ভিড়। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো পরিবেশ। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়ছেন ইরানিরা। বিভিন্ন প্রতিবাদী ব্যানার হাতে শোক মিছিলে অংশ নিতে এসেছেন কেউ কেউ। তাদের একটাই দাবি, প্রিয় নেতাকে হত্যার প্রতিশোধ নেয়া। আর তাই চারিদিক থেকে ভেসে আসছে যুক্তরাষ্ট্র ধ্বংস হোক ও প্রতিশোধ স্লোগান। দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ হারায় অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ যায় অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তার কফিনের উপর রাখা ছিল ব্যবহৃত কালো পাগড়িটি, আর সেখানেই পরিবারের অন্য সদস্যদের সাথে রাখা হয়েছে ১৪ মাস বয়সী নাতনি জাহরার ছোট্ট কফিনটিও। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দেশটির ইতিহাসে এক অভূতপূর্ব শোকের আবহ। লাল কালো জাতীয় পতাকা আর সর্বোচ্চ নেতা খামেনির ছবি হাতে জড়ো হয়েছেন সাধারণ জনগণ। নিঃসন্দেহে এ মৃত্যু আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ নেতা সহ সব শহীদের রক্তের মূল্য তাদের দিতে হবে। সাধারণ জনগণের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে থাকা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ঐতিহাসিক এ শোকযাত্রায় সামিল হয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান খামেনির দীর্ঘদিনের সঙ্গী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ ইসলামী প্রজাতন্ত্রের নীতি নির্ধারকেরাও। আমরা কখনোই তার থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়ে, আত্মা এবং অস্তিত্বে মিশে আছেন। আমাদের প্রিয় ইরান এবং মুসলিম উম্মার মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরানে গেছেন বিশ্ব নেতারাও। কুরআনের বিভিন্ন আয়াত পড়ে খামেনিকে শেষ বিদায় জানাচ্ছেন তারা। চলতি সপ্তাহের এই শোকযাত্রায় খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র কেন্দ্র কোম, নাজাফ এবং কারবালায়। এরপর ৯ জুলাই মাশহাদের পবিত্রতম ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে প্রয়াত এই সর্বোচ্চ নেতাকে। খামেনির মৃত্যুর সাথে সাথেই যেন শেষ হলো একটি দীর্ঘদিনের অধ্যায়। তবে সেই সাথে খুলে গেল নতুন আরেকটি দরজা। এখন দেখার বিষয়, ভবিষ্যতে কি অপেক্ষা করছে ইরানিদের জন্য, শান্তি নাকি আবারও আরেক সংঘাত। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।